হাজব্যান্ডের মৃত্যু মেয়েদেরকে নতুনভাবে দুনিয়ার সবার সাথে পরিচয় করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হাজব্যান্ডের মৃত্যুর পর যখন শ্বশুর বাড়িতে আর ঠাঁই হলো না, চলে আসলাম বাবা মায়ের কাছে। বাবা মায়ের টানাটানির সংসার। 1 দিন 2 দিন 7 দিন 15 দিন যেতে না যেতেই শুরু হয়ে গেল ভাইয়ের সংসারে অশান্তি। আসলে 3 জন মানুষের খাবার দাবার চলাফেরা বেশ খরচ বেড়ে গিয়েছিল আমার ভাইয়ের, যার জন্য ভাইয়ের বউ ওইভাবে রিয়েক্ট করেছে। এটা আসলেই স্বাভাবিক। টানাটানির ঘরে একজন বাড়তি মানুষই অনেক বড় বোঝা হয়ে যায়। ভাবির কথাই কি বলবো, আমার ছোট 2টা বাচ্চা, ওদের জন্য একটু বাড়তি খাবারের প্রয়োজন হয়। ওনারা তো কিচ্ছু করার নেই, তাই না? একটা পর্যায়ে গিয়ে ভাবি তার সংসার আলাদা করার কথা বলল। বাবা মাই কি বলবে, অনেক চিন্তা ভাবনা করে আমাকে পাঠিয়ে দেওয়া হলো আমার ছোট বোনের বাসায়। ছোট বোন তার স্বামী একমাত্র সন্তান নিয়ে থাকতো। স্বামীর ভালো ইনকাম ছিল, তাই বাবা ভেবেছিল হয়তোবা এখানে আসলে তেমন কোনো সমস্যা হবে না। অবশ্য প্রথম ছোট বোনও খুব ভালো আপ্যায়ন করছিল। কিছুদিন যেতে না যেতেই বুঝতে পারলাম আমি আর ছোট বোনের বাসায় মেহমানের অবস্থায় নেই। ছোট বোন তার কাজের সমস্ত খালাদেরকে বিদায় করে দিল। বেশ বুঝতে পারছিলাম। আমিও চিন্তা করলাম সারাদিন শুয়ে বসে না থেকে কাজ করি, সমস্যা কোন জায়গায়। করতে থাকলাম। একটা সময় হয়তো বা আমার ছোট বোন মনে করেছিল এই বোঝা কী করে নামানো যায়। আমার বাচ্চারা যখন ছোট বোনের বাচ্চার সাথে খেলা করত, ছোট বোন তার বাচ্চাকে টেনে ঘরে নিয়ে যেত, আমার বাচ্চাদের সাথে খেলতে দিত না। দেখে খুব কষ্ট পেতাম, কিন্তু কিছুই বলার ছিল না। যতই হোক, আমি তো ওদের আশ্রিতা। সারাদিন সংসারের সব কাজ শেষ করে ঘরে যখন আসতাম, বাচ্চারা বলে উঠত, আম্মু আমাদের বাসায় কখন যাব? এখানে আর ভালো লাগছে না। অবশ্য এটা বলারও যথেষ্ট পরিমাণ কারণ ছিল। সারাদিন আমি ওদেরকে একটা রুমের মধ্যে আটকিয়ে রাখতাম, কারণ বাইরে বের হলেই ছোট বোনের বাচ্চাটাও অনেক ছোট ছিল। ও ওদের সাথে খেলতে পছন্দ করত, চলে আসতো ওদের সাথে খেলতে। আর অকারণ ছোট বোন ওর সাথে রাগারাগি করত, যেটা একদমই আমার কাছে ভালো লাগতো না। বাচ্চারা রোজ কান্নাকাটি করত, আম্মু কবে আমাদের বাসায় যাব? জড়িয়ে ধরে 2 বাচ্চাকে আমিও অঝরে কান্না করতাম। আমাদের কান্নার যেন কোনো শেষই ছিল না। একদিন আমার বড় মেয়েকে ছোট বোনের হাজব্যান্ড বলল চুলা থেকে গরম পানি করে নিয়ে আসতে। আমার বাচ্চাটা তখনও অনেক ছোট, চুলাতে গিয়ে গরম পানি করার মতো বয়স ওর ছিল না। গরম পানি ঢালতে গিয়ে ও হাত পুড়িয়ে ফেলল। আমার বোনের হাজব্যান্ড ওর হাতের দিকে তাকালো না, গ্লাস পড়ে ভেঙে গেল, তার জন্য রাগারাগি করলো। আমি ছিলাম ওয়াশরুমে, কাপড় ধুচ্ছিলাম। চিল্লাচিল্লির শব্দ শুনে বেরিয়ে এসে দেখি
আমার মেয়ের সাথেই রাগ করছে। কি করব? আমিও মেয়েকে একটা ধমক দিয়ে ঘরে নিয়ে গেলাম। জায়গাটা পরিষ্কার করে ছোট বোনের হাজব্যান্ডকে গরম পানি করে দিলাম। অথচ আমার বোন রুমে ছিল শোয়া, শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। তারপরও একবার উঠে এসে দেখলো না যে কেন রাগারাগি করছে এই ছোট্ট বাচ্চাটার সাথে। আর এক গ্লাস পানি তো ও গরম করে দিতে পারতো। কিচ্ছু বললাম না, রুমে চলে আসলাম। সারাদিন খাটাখাটনির পর শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথেই চোখ যেন একদম লেগে আসলো। হঠাৎ করেই শুনি ছোট বোন আমাকে ডাকাডাকি করছে আর অনেক রাগারাগি করছে। কেন? তার বাচ্চাকে দুধ গরম করে দিতে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে গিয়ে মামুনিকে দুধ গরম করে দিলাম। দুধ গরম করতে গেলে আমার ছোট বাচ্চাটা পিছন থেকে বলে উঠল, আম্মু আমিও খাবো। খুব কষ্ট হচ্ছিল। ছোট বোনের বাচ্চাটাকে এক গ্লাস দুধ দিয়ে কিছুটা দুধ রেখে দিয়ে আমার ছোট বাচ্চাটার হাতে ওই গ্লাসটা দিয়েছিলাম। সাথে সাথে আমার ছোট বোন হাজির। এসে অনেক রাগারাগি করলো। আমার বাচ্চাটার হাত থেকে গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। অনেক কষ্ট হচ্ছিল, একটু দুতিত। যাই হোক, বাচ্চাকে রাগারাগি করে রুমে নিয়ে আসলাম। কেন এত কিছু মন চায়? একদম কিচ্ছু মন চাইতে পারবে না, আমি যা দিব তাই খাবা বলে বাচ্চাটাকে রুমে নিয়ে আসলাম। রুমে এসে নিজেই নিজের সাথে চিন্তা করলাম, বোঝাপড়া করলাম। সামান্য একটু খাবারই তো, মানুষের বাসায় কাজ করে হলেও তো দুটো বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারবো। আমার বাচ্চা দুটোকে তো এইভাবে প্রতি পদে পদে কথা শুনতে হবে না, তাই না? একটা চিরকুট রেখে ফজরের নামাজ পড়ে বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়ে পড়লাম অচিন গন্তব্যে। গল্পটি কেমন লেগেছে সবার কাছে? এই গল্পটি কিন্তু একদম আমার নয়, ইনবক্সে আমার একটি বোনের করা গল্প। বোনটি চেয়েছিল আমি আমার প্রিয় আপুদের সাথে এই গল্পটি শেয়ার করি। এই গল্পটি আমার একজন নাম না জানা অচেনা বোনের গল্প। কেমন লেগেছে গল্পটি? গল্প হলেও কিন্তু কথাগুলো একদম বাস্তব, তাই না? একটা মেয়ে তার স্বামী মারা যাবার পর শ্বশুর বাড়িতে হয়ে যায় একদম ডাস্টবিনে পড়ে থাকা ময়লার মতো। যত তাড়াতাড়ি এটাকে সরিয়ে ফেলা যায় ততই যেন সবাই বেঁচে যায়। আর বাবার বাড়িতে হয়ে যায় একদম গলায় আটকে যাওয়া মাছের কাঁটার মতো। এটাকে ভিতরে গিলেও ফেলতে পারে না, একদম বের করেও ফেলতে পারে না। যতক্ষণ থাকে ততক্ষণই যন্ত্রণার। ভিডিওর এই পর্যায়ে কেউ কি আছেন আমার সাথে? আমি তো জানি না। যদি থাকেন প্লিজ, এখনও যদি লাইক দিয়ে না থাকেন একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকে আর ভিডিও রিলেটেড তেমন কিছুই বলতে পারলাম না। অগোছালো ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি। ঘর দেখে মনে হয়নি ঘরে যুদ্ধ হয়েছে, আমার দুই বাবা খেলা করেছে। তারপর রান্নাবান্না শেষ করলাম। আজকে রান্নায় ছিল ওই যে বাইম মাছের যে ছালগুলো রেখে দিয়েছিলাম তা আলু দিয়ে রান্না করেছি। তারপর এই যে মা বাড়ি থেকে ফল পাঠিয়েছে, এগুলো কিন্তু একদম ফ্রেশ ফল, আমাদের গাছের ফল, ফরমালিন মুক্ত। আসলে শহরের জীবনে ফরমালিন মুক্ত ফল পাওয়া বেশ কঠিন একটা বিষয়, তাই না? আজকের ভিডিও থেকে আমি আমার প্রিয় আপুদের কাছ থেকে এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।